আসসালামু আলাইকুম। সকল সম্মানিত ব্যাংকার ও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা যারা শুনছেন ও দেখছেন, সবাইকে আমার চ্যানেল ব্যাংকিং স্যাপিয়েন্সে স্বাগতম। রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই সাবজেক্টের চতুর্থ চ্যাপ্টার অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার থেকে যে টপিকগুলো আলোচনা করব কিছুটা মডিউল এ এর সাথে রিপিট হবে। কোনো কিছু রিপিট হলে আমার কিন্তু ভালোই লাগে, কারণ প্রেশার কম অনুভূত হয়। এখানে আমরা জানার চেষ্টা করব অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট কি, ফ্যাক্টরস অ্যান্ড কম্পোনেন্টস অফ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, টাইপস অফ অপারেশনাল লস ইভেন্ট, স্টেপস ইন অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, থ্রি লাইন অফ ডিফেন্স অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, মেজারমেন্ট টেকনিক্স ফর অপারেশনাল রিস্ক, অ্যান্ড চ্যালেঞ্জেস ফেসড বাই ব্যাংকস ইন ম্যানেজিং অপারেশনাল রিস্ক। প্রথমেই জানার চেষ্টা করি অপারেশনাল রিস্ক কি। অ্যাজ পার বেজেল গাইডলাইন 2, যখন পিপল, প্রসেস এবং সিস্টেম ফেইলের কারণে কোনো লস হওয়ার রিস্ক থাকে সেটাকে বলা হয় অপারেশনাল রিস্ক। এছাড়া বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ব্যাংকিং অপারেশনে ফিজিক্যাল ড্যামেজ, টেকনিক্যাল ফেলার বা হিউম্যান এররের কারণে যেই লস হয় সেটাই হলো অপারেশনাল রিস্ক অফ এ ব্যাংক। আমরা চেষ্টা করব উদাহরণগুলো ডেস্ক ওয়ার্কের সাথে রিলেট করে এক একজন এক এক উদাহরণ দিতে। বই থেকে একটা উদাহরণ দিলে সেটা কমন হয়ে যায় সবার সাথে। অপারেশনাল রিস্ক ম্যানেজ করাই হচ্ছে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। অপারেশনাল রিস্ক ম্যানেজ করার জন্য আমাদেরকে জানতে হবে এর রিস্ক ফ্যাক্টর বা কম্পোনেন্টস গুলো কি এবং রিস্ক ফ্যাক্টরস এর পেছনে কি কি কারণ রয়েছে। অপারেশনাল রিস্ক তৈরি হওয়ার প্রথম কম্পোনেন্ট হচ্ছে প্রসেস। প্রসেস থেকে যে যে কারণে রিস্ক তৈরি হতে পারে, যেমন প্রসেসে যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট গাইডলাইন্স, পলিসিস বা প্রসিডিউরস এক্সিস্ট করে, কমিউনিকেশন ফেল করে বা কমিউনিকেশন যদি ইনঅ্যাডিকুয়েট হয়, ডাটা এন্ট্রিতে ভুল হলে, রিকনসিলেশন অপর্যাপ্ত হলে, পোর কাস্টমার বা লিগ্যাল ডকুমেন্টেশনটা যদি সঠিকভাবে মেইনটেইন না হয়, ইনঅ্যাডিকুয়েট সিকিউরিটি কন্ট্রোল থাকলেও প্রসেসে অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে। এছাড়া রেগুলেটরি বা স্ট্যাটুটরি প্রভিশনস বা রিকোয়ারমেন্ট যদি মেইনটেইন করা সম্ভব না হয়, ম্যানেজমেন্ট প্রসেসে ইনএডিকুয়েট ব্যাকআপ বা কন্টিনজেন্সি প্ল্যান এক্সিস্ট করলেও প্রসেস থেকে অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে। এছাড়া সিস্টেমে ইনএডিকুয়েট হার্ডওয়্যার, নেটওয়ার্ক বা সার্ভার মেইনটেনেন্স যথাযথ না হলেও অপারেশনাল রিস্ক তৈরি হয় একটা প্রতিষ্ঠানে। পিপল বা হিউম্যান রিসোর্স হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনে অপারেশনাল রিস্ক তৈরির অন্যতম প্রধান সোর্স বা কম্পোনেন্ট। এখন পিপল থেকে যেভাবে প্রতিষ্ঠানে বা অর্গানাইজেশনে অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে, যেমন ইন্টারনাল গাইডলাইন্স, পলিসিস বা প্রসিডিউরস যদি ভেঙে যায়, বা ব্রিচ অফ ডেলিগেটেড অথরিটি, পাওয়ার অফ ডেলিগেশন যদি সঠিকভাবে কাজ না করে, ইন্টারনালি ক্রিমিনাল অ্যাক্টস হলে, বা ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস বা কন্ট্রোল মেজারগুলোর যদি ইনএডিকুয়েট সেগ্রিগেশন হয়, ইনএক্সপেরিয়েন্স স্টাফ এক্সিস্ট করলে, বা ডিউটিস এবং রোলস রেসপন্সিবিলিটিস যদি ক্লিয়ার করা না থাকে, তাহলে কিন্তু পিপল থেকে নানা রকমের অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে। এছাড়া কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে যার মাধ্যমেও অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে, যেমন ক্রিমিনাল অ্যাক্টস, ভেন্ডরের পারফরমেন্স যথার্থ না থাকলে, ম্যানমেড ডিজাস্টার বা ন্যাচারাল ডিজাস্টার ক্রিয়েট হলে, এবং পলিটিক্যাল বা লেজিসলেটিভ বা রেগুলেটরি কারণেও কিছু অপারেশনাল রিস্ক তৈরি হয়। টাইপ অফ ইভেন্ট বেসড অপারেশনাল রিস্ক অ্যাজ পার বেজেল ফ্রেমওয়ার্ক। একটা প্রতিষ্ঠানে নানা রকমের অপারেশনাল রিস্ক থাকে ইভেন্ট বেসড, যেমন ইন্টারনাল ফ্রড। ইন্টারনাল ফ্রড ইনভলভস ইন্টারনাল পার্টি রিলেটেড রিস্ক অর লসেস, যেমন মিস রিপোর্টিং অফ ফাইন্যান্সিয়াল পজিশনস, এমপ্লয়ি ডেট, ইনসাইডার ট্রেডিং অন অ্যান এমপ্লয়িজ ওন অ্যাকাউন্ট। নেক্সট ইজ এক্সটার্নাল ফ্রড। যখন লসটা কোনো থার্ড পার্টি রিলেটেড হয় তখন সেটাকে বলা হয় এক্সটার্নাল ফ্রড। ইট ইনক্লুডস রবারি, ফরজারি, চেক অল্টারেশন, ড্যামেজ ফ্রম কম্পিউটার হ্যাকিং, এটসেট্রা। Employment practices and workplace safety is another type of event-based operational risk. এগ্রিমেন্ট অনুযায়ী যদি এমপ্লয়মেন্ট রুলস বা হেলথ বা সেফটি রুলস কাজ না করে বা ভায়োলেট করে, তাহলেও প্রতিষ্ঠানে অপারেশনাল রিস্ক তৈরি হয়। ক্লায়েন্টস, প্রোডাক্টস অ্যান্ড বিজনেস প্র্যাকটিসেস। অনিচ্ছাকৃত বা অবহেলাজনিত ব্যর্থতার কারণে কোনো স্পেসিফিক ক্লায়েন্ট বা প্রোডাক্টের যে ক্ষতি হয় সেটাকে বলা হয় প্রোডাক্ট বেসড অপারেশনাল রিস্ক। এর মধ্যে আছে ফিডুশিয়ারি ব্রিচেস, মিস ইউজ অফ কনফিডেন্সিয়াল কাস্টমার ইনফরমেশন, ইমপ্রপার ট্রেডিং অ্যাক্টিভিটিস, সেল অফ আনঅথরাইজড প্রোডাক্টস, মানি লন্ডারিং ইত্যাদি।
ড্যামেজ টু ফিজিক্যাল অ্যাসেটস। এছাড়া ন্যাচারাল ডিজাস্টার বা ড্যামেজের মাধ্যমে ফিজিক্যাল অ্যাসেটসের বা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে ফিজিক্যাল অ্যাসেটসের ক্ষতি হতে পারে। ইট ইনক্লুডস টেরোরিজম, ভ্যান্ডালিজম, আর্থকোয়াকস অর আদার ফায়ার অর ফ্লাড ইনসিডেন্টস থেকেও অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে। বিজনেস ডিসরাপশন অর সিস্টেম ফেলার। বিজনেস অর সিস্টেম ফেলারের কারণেও কিছু অপারেশনাল রিস্ক হয়, যেমন হার্ডওয়্যার বা সফটওয়্যার ফেলার্স, টেলিকমিউনিকেশন প্রবলেম বা ইউটিলিটি প্রবলেম থেকে যেই সমস্যা বা রিস্কগুলো তৈরি হয়। নেক্সট ইজ এক্সিকিউশন, ডেলিভারি অ্যান্ড প্রসেস ম্যানেজমেন্ট। ট্রানজাকশন প্রসেসিং বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভেন্ডর বা থার্ড পার্টি এর সাথে কাজ করার সময়ও কিছু অপারেশনাল রিস্ক তৈরি হয়। এক্সাম্পলস ইনক্লুড ডেটা এন্ট্রি এরর্স, কোলাটেরাল ম্যানেজমেন্ট ফেইলার্স, improper legal documentation, unauthorized access given to the client or customer accounts, non-client counterparty misperformance, ভেন্ডরের সাথে ডিসপিউট ইত্যাদি। আমরা চেষ্টা করব ইভেন্ট বেসড অপারেশনাল রিস্কের উদাহরণগুলো ডেস্ক ওয়ার্কের সাথে রিলেট করে নিজের মতো করে লেখার জন্য। স্টেপস ইন অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। যারা আমার মডিউল এ এর ক্লাসটা শুনেছেন তাদের কাছে স্টেপসগুলো রিপিট মনে হতে পারে। এখানে আমরা 3টা স্টেপসের অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস ব্যাখ্যা করব। মডিউল এতে এই 3টা স্টেপসকে ভেঙে 5টা স্টেপসে দেখানো হয়েছিল। ফার্স্ট স্টেপ ইজ আইডেন্টিফিকেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। ইট কনসিডার্স বোথ ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস। সাউন্ড অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট নিশ্চিত করতে হলে আমাদেরকে অবশ্যই রিস্ক প্রোফাইল এবং রিস্ক ম্যানেজমেন্ট রিসোর্সকে ইফেক্টিভলি কাজে লাগাতে হবে। অপারেশনাল রিস্ক আইডেন্টিফাই এবং অ্যাসেস করার জন্য কতগুলো টুলস বা টেকনিক আছে, যেমন অডিট ফাইন্ডিংস, ইন্টারনাল লস ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, এক্সটার্নাল ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইসিস, রিস্ক সেলফ অ্যাসেসমেন্টস, বিজনেস প্রসেস ম্যাপিং, রিস্ক অ্যান্ড পারফরমেন্স ইন্ডিকেটরস, অ্যান্ড ফাইনালি সিনারিও অ্যানালাইসিস। এই কয়েকটি টুলস এবং টেকনিক ব্যবহার করে আমরা অপারেশনাল রিস্ক আইডেন্টিফাই এবং অ্যাসেস করতে পারি। নেক্সট স্টেপ ইজ রিপোর্টিং অ্যান্ড মনিটরিং। অপারেশনাল রিস্ক ইফেক্টিভলি ম্যানেজ করার জন্য বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট, বিজনেস লাইন লেভেলসে অ্যাপ্রোপ্রিয়েট রিপোর্টিং নিশ্চিত করতে হয়। এছাড়া ডেটা ক্যাপচার এবং রিস্ক রিপোর্টিং প্রসেসকে পিরিয়ডিক্যালি অ্যানালাইজ বা রিভিউ করার জন্য বা রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসকে পারফরমেন্স বাড়ানোর জন্য রিপোর্টিং এবং মনিটরিংটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কন্ট্রোল অ্যান্ড মিটিগেশন। প্রত্যেকটা ব্যাংকে একটা স্ট্রং কন্ট্রোল এনভায়রনমেন্ট থাকা উচিত, যেটা পলিসি, প্রসেস, সিস্টেম বা অ্যাপ্রোপ্রিয়েট ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ডেভেলপ করবে বা অ্যাপ্রোপ্রিয়েট রিস্ক মিটিগেশন বা ট্রান্সফার স্ট্র্যাটেজিকে ফ্যাসিলিটেট করবে। সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কম্পোনেন্টস গুলো হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট, কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন অ্যান্ড মনিটরিং অ্যাক্টিভিটিস। অনেক সময় ছোট লেখাকে আমাদের বড় করার প্রয়োজন হয় কারণ মার্কস বেশি থাকে। সেক্ষেত্রে সিঙ্গেল এরকম একটা লাইনকে আমরা চাইলে ভেঙে বড় করে লিখতে পারি পয়েন্ট করে। যেমন সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের কম্পোনেন্টস গুলো কি, এই শেষের এই লাইনটাকে আমরা ভেঙে পয়েন্ট করে এভাবে লিখতে পারি। এতে করে লেখার লেন্থও বাড়লো এবং সৌন্দর্যও ঠিক থাকলো। রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। রিস্ককে ম্যানেজ করার জন্য 4টা স্টেপস বা স্ট্র্যাটেজি দিয়ে আমরা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারে মডিউল এ তে প্রবাবিলিটি ম্যাপের সাহায্যে রিস্ককে ম্যানেজ করার একটা স্ট্র্যাটেজি শিখেছিলাম। অপারেশনাল রিস্ক ম্যানেজের জন্য আমরা সেম এই ম্যাপটা এক্সপ্লেইন করতে পারি। যারা আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসটি দেখেননি তারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, দেখে নিতে পারেন। রিস্ককে ম্যানেজ করার জন্য সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স থাকা প্রয়োজন। আর সাউন্ড ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্স নিশ্চিত করার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন সেগ্রিগেশন অফ ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, অ্যাপ্রুভাল অথরিটি বা অ্যাপ্রুভাল প্রসেস স্টাবলিশ থাকতে হবে, রিস্ক লিমিটকে ক্লোজলি মনিটরিং করতে হয়, সেফগার্ড ফর অ্যাক্সেস টু অ্যান্ড ইউজ অফ ব্যাংক অ্যাসেটস অ্যান্ড রেকর্ডস, প্রপার স্টাফ নিয়োগ দিতে হবে এবং সেই সব স্টাফকে ট্রেনিং এর মাধ্যমে এক্সপার্ট করে তুলতে হবে। যেসব বিজনেস লাইনে রিজনেবল এক্সপেকটেশন আসছে না সেই সব বিজনেস লাইনকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। ট্রানজ্যাকশন এবং অ্যাকাউন্টসে রেগুলার ভেরিফিকেশন এবং রিকনসিলেশন সম্পন্ন করতে হয়। এছাড়া
এমপ্লয়ীদের জন্য একটা আইডিয়াল ভ্যাকেশন পলিসি থাকা উচিত, যেটা কমপক্ষে 2 সপ্তাহের নিচে হবে না। এটা ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্সের একটা অন্যতম পার্ট। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক বা 3 লাইন অফ ডিফেন্স। 3 লাইন অফ ডিফেন্স আমরা মডিউল এতে এর আগেও পড়েছি। যারা আগে পড়েছেন তাদের জন্য এই টপিকটি এখন রিভাইজ হয়ে যাবে। Sound operational risk management depends on 3 lines of defense. First line of defense is business line management. Second line of defense is an independent operational risk management function. And third line of defense is an independent review. পরীক্ষার খাতায় আপনারা এরকম একটা ফ্লো চার্ট দিয়ে এক্সপ্লেইন করতে পারেন। এক্ষেত্রে টিচারের কাছে বিষয়টা দৃষ্টিনন্দন হবে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স। বিজনেস লাইন ম্যানেজমেন্ট হলো অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের প্রথম প্রতিরক্ষা বা ডিফেন্স সিস্টেম। বিজনেস লাইন ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল ফর products, activities, processes, and systems. It is important to maintain appropriate segregation of duty and proper delegation of authority. অপারেশনাল রিস্ককে প্রপারলি ম্যানেজ করার জন্য বা স্মুথলি ম্যানেজ বা মিনিমাইজ করার জন্য প্রত্যেক এমপ্লয়িকে অপারেশনাল ম্যানুয়াল সম্পর্কে আপডেট থাকতে হয়। এছাড়া নেসেসারি স্কিলের জন্য ট্রেনিং থাকা প্রয়োজন। এ সেপারেট ইন্ডিপেন্ডেন্ট অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট ফাংশন হলো সেকেন্ড লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্স ম্যানেজমেন্টকে রিস্ক বুঝতে এবং ম্যানেজ করতে সাহায্য করে বিভিন্ন রকমের পলিসিস, প্রসিডিউর এবং স্ট্যান্ডার্ডস প্রণয়নের মাধ্যমে। দিস ইউনিট মাস্ট অ্যাসেস, মনিটর এবং রিপোর্ট operational risks as a whole and ensure that management of operational risk in the banks as per approved strategies and policies. অর্থাৎ পলিসি এবং স্ট্র্যাটেজির সাথে সঙ্গতি রেখেই অপারেশনাল রিস্কগুলোকে ম্যানেজ করা যায়। Independent validation and verification is the third line of defense for operational risk management. থার্ড লাইন অফ ডিফেন্স অপর দুটি লাইন অফ ডিফেন্সের জন্য চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। ইন্টারনাল অডিট বা এনি আদার ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অর ট্রেইনড কোয়ালিফাইড স্টাফ ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করে থাকে থার্ড লাইন অফ ডিফেন্সে। ব্যাংকে ইফেক্টিভ রিস্ক কালচার নিশ্চিত করতে হলে ইন্টারনাল অডিটের ফাইন্ডিংসকে গুরুত্ব দিয়ে ইনভেস্টিগেট করা প্রয়োজন। নাও মেজারমেন্ট টেকনিক্স ফর অপারেশনাল রিস্ক। বেজেল কমিটি অপারেশনাল রিস্ক মেজার করার জন্য 3টা অ্যাপ্রোচ রিকমেন্ড করে এবং ইট হেল্পস টু ক্যালকুলেট charges for operational risks as per regulatory requirement. The proposed approaches are basic indicator approach, the standardized approach, and advanced measurement approach. এক এক ব্যাংক এক একটা অ্যাপ্রোচ চুজ করে অপারেশনাল রিস্কের জন্য ক্যাপিটাল চার্জ ক্যালকুলেশনে। The basic indicator approach. It is the simplest approach for estimating regulatory capital. যেখানে ব্যাংকগুলি প্রিভিয়াস 3 ইয়ারের গ্রস ইনকামকে গড় করে তার 15% ক্যাপিটাল চার্জ হিসেবে রাখে। সেকেন্ড ইজ স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচ। ইট ইজ স্লাইটলি মডিফাইড ভার্সন অফ বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচে ব্যাংকের অ্যাক্টিভিটিকে 8 ভাগে ভাগ করা যায়, যেমন কর্পোরেট ফিনান্স, ট্রেডিং অ্যান্ড সেলস, রিটেল ব্যাংকিং, এজেন্সি সার্ভিসেস, কমার্শিয়াল ব্যাংকিং, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড রিটেল ব্রোকারেজ। এই 8টা অ্যাক্টিভিটিকে কমা দিয়ে লেখা ভালো, যাতে করে 2-1টা বাদ পড়লে টিচার নিশ্চয়ই গুনে দেখবেন না। চাকরি করে ডিপ্লোমা পরীক্ষায় কিছু কিছু ক্ষেত্রে ট্রিক্স না মানলে আসলে পাস করাটা কঠিন। স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচে বিজনেস লাইনের ইনকাম একটা থেকে আরেকটা ভিন্ন হয়। এই জন্য কম রিস্কি বিজনেস লাইনের জন্য 12% এবং বেশি রিস্কি এর জন্য 18% গ্রস ইনকাম নেওয়া হয়, অর্থাৎ রেঞ্জ ইজ বিটুইন 12% to 18%. Last approach is advanced measurement approach. In this approach, banks are free to develop their own method or model to calculate regulatory capital for operational risk with a confidence interval of 99.9%. In this approach, banks focus on 4 key elements, that is internal loss data, external loss data, scenario analysis, and bank specific business environment, internal control factors. এই 3টা অ্যাপ্রোচের কম্পারিজন আমরা টেবুলার ফরম্যাটেও দেখাতে পারি। প্রতিটা অ্যাপ্রোচে 3-4টা বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে। যেমন বেসিক এবং স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচে সুপারভাইজার স্পেসিফাইড প্যারামিটার ব্যবহার করা হয় এবং অন্যদিকে
advanced approach is bank defined model বা framework. Again, BIA তে গ্রস ইনকাম নেওয়া হয় 15%, TSA তে 12 থেকে 18% এবং AMA is supervisor defined standards. BIA তে কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে না, অন্যদিকে TSA এবং AMA তে কোয়ালিফাইড ক্রাইটেরিয়া মেইনটেইন করা হয়। The relationship between capital allocation and the complexity of approaches. এই তিনটা অ্যাপ্রোচ আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি রিলেশনশিপ দেখানোর জন্য ক্যাপিটাল অ্যালোকেশন এবং কমপ্লেক্সিটি দিয়ে। হরিজন্টাল এক্সিস শোজ কমপ্লেক্সিটি ফ্রম লো টু হাই and vertical axis shows capital allocation from low to high. আমরা গ্রাফ থেকে দেখতে পাই যে বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচের কমপ্লেক্সিটি কম কিন্তু ক্যাপিটাল চার্জ ইজ হাই। অন্যদিকে অ্যাডভান্স মেজারমেন্ট অ্যাপ্রোচের কমপ্লেক্সিটি হাই বাট ক্যাপিটাল চার্জ ইজ লো। অর্থাৎ প্রত্যেকটা অ্যাপ্রোচের ক্যাপিটাল অ্যালোকেশন কমপ্লেক্সিটি এর সাথে সম্পর্কিত। অর্থাৎ কমপ্লেক্সিটি যদি বাড়ে তাহলে ক্যাপিটাল কস্ট কমে। There is an inverse relationship between complexity and capital allocation. Therefore, banks must have a strong control on their operational risk in order to reduce their capital requirements, that is cost of capital. আমরা এখানে একটা উদাহরণ খেয়াল করব। ধরে নেই কোনো ব্যাংকের লাস্ট 3 ইয়ার্সের গ্রস ইনকাম হলো 500 কোটি, 400 কোটি এবং 300 কোটি। তাহলে অপারেশনাল রিস্ক ক্যালকুলেশনের জন্য ক্যাপিটাল চার্জ কে ইজ ইকাল টু 3 বছরের ইনকামের গড় ইনটু আলফা। বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচে আলফা ইজ ইকাল টু 15%, দ্যাট ইজ ক্যাপিটাল চার্জ ইকুয়াল টু টোটাল 60 crore টাকা। এভাবে আমরা বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচ বা অন্যান্য অ্যাপ্রোচগুলো থেকে সহজে ক্যাপিটাল চার্জ ক্যালকুলেশন করতে পারি। এই চ্যাপ্টারের সবশেষ টপিক চ্যালেঞ্জেস ফেসড বাই ব্যাংকস ইন বাংলাদেশ ইন ম্যানেজিং অপারেশনাল রিস্ক। এ ধরনের প্রশ্ন পরীক্ষায় আসলে প্রথমেই প্রশ্নকে রিলেট করে কিছু ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখব। যেমন অপারেশনাল রিস্ক ম্যানেজ করা ব্যাংকের জন্য একটা চ্যালেঞ্জিং টাস্ক। প্রত্যেক ব্যাংকই লার্জ স্কেলে অপারেশনাল রিস্ক ফেস করে থাকে। ব্যাংকের টপ লেভেল থেকে শুরু করে ডেস্ক লেভেলে অপারেশনাল রিস্ক তৈরি হতে পারে। তাই আমাদের কেয়ারফুল হতে হবে অপারেশনাল রিস্ককে ইফেক্টিভলি ম্যানেজ করার জন্য। এরপরে আমরা কিছু চ্যালেঞ্জ লিখব যেটা আসলে প্রশ্নে জানতে চেয়েছে যে অপারেশনাল রিস্ক ম্যানেজ করার জন্য আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করে থাকি। যেমন ম্যানেজমেন্ট পলিসি এবং ফ্রেমওয়ার্ক প্রপারলি থাকে না, এক্সিস্ট করে না। টপ ম্যানেজমেন্টের অনেক সময় লোয়ার লেভেলের এমপ্লয়িদের সম্পর্কে পারসেপশনটা ক্লিয়ার থাকে না। অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সময় ল্যাক অফ অ্যাওয়ারনেস প্রতিফলিত হয়। রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য স্ট্রাকচার্ড রিপোর্টিং লাইন অ্যাবসেন্ট থাকে। পার্সোনাল লস ইভেন্টস গুলো ক্লিয়ারলি আইডেন্টিফাই করা থাকে না বা ক্যাটেগরাইজ করা থাকে না। এছাড়া প্রতিটা বিজনেস লাইনের কি রিস্ক ইন্ডিকেটরস কোনগুলো বা তার স্ট্যান্ডার্ড গুলো কি এটাও অ্যাবসেন্ট দেখা যায়। এছাড়া আরো বেশ কিছু চ্যালেঞ্জ ব্যাংকগুলো ফেস করে অপারেশনাল রিস্ক ম্যানেজ করার ক্ষেত্রে, যেমন অ্যাবসেন্স অফ পলিসি অন এথিক্যাল স্ট্যান্ডার্ডস ফর দি এমপ্লয়িজ, ল্যাক অফ স্কিলড অ্যান্ড নলেজেবল ম্যান পাওয়ার, অ্যাবসেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিক্যাল সাপোর্ট। টেকনোলজিক্যাল সাপোর্ট যদি অ্যাডিকুয়েট না হয় তাহলে আমাদের ডে টু ডে সার্ভিসে অনেক বেশি সমস্যা হয়। এছাড়া ব্রিচ অফ আইটি সিকিউরিটি বিকজ অফ ম্যাল প্র্যাকটিস অফ পাসওয়ার্ড শেয়ারিং অর লাইক দিস। ইন্ট্রোডাকশন অফ নিউ প্রোডাক্টস উইদাউট প্রপার অ্যাসেসমেন্ট অফ অপারেশনাল রিস্ক। অধিকাংশ ক্ষেত্রে নতুন প্রোডাক্ট যখন লঞ্চ করা হয় তখন অপারেশনাল রিস্কটা বেশি প্রতিফলিত হয়। থার্ড পার্টি এর সাথে যদি কমিউনিকেশনটা ঠিকভাবে না হয় সেক্ষেত্রে পোর সার্ভিস জেনারেট হয় যেটা লিড টু অপারেশনাল রিস্ক অ্যান্ড অ্যাবসেন্স অফ লস ডেটা ক্যাপচার মেকানিজম। এভাবে আমরা 8-10টি পয়েন্টে চ্যালেঞ্জগুলো লিখে অপারেশনাল রিস্ক ম্যানেজ করতে বাংলাদেশে কি কি সমস্যা হয় সেটা বর্ণনা করতে পারি এবং সবশেষে একটা ক্লোজিং প্যারা দিতে পারি প্রশ্নের সাথে রিলেট করে। তাতে করে প্রশ্নের লেন্থটাও বৃদ্ধি পাবে এবং টিচারের কাছেও প্রশ্নের উত্তরটা গ্রহণযোগ্য বা অ্যাকসেপ্টেবল হবে। আপনাদের সবার পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করব। পরবর্তী ক্লাস টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং সেই সাথে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। থ্যাংক ইউ।